হ্যালো বন্ধুরা, তো আমি আজকে কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখে বুঝতেই পারছো, ভিডিওটি কিন্তু মহাকুম্ভ নিয়ে। আমার ফ্রেন্ড মহাকুম্ভে গেছিলো, তো আমি তারই একটু ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে ওখানকার দৃশ্য কেমন ছিল, কিভাবে সে গেছিলো বা কিভাবে ফিরেছিল, কোথায় কোথায় গেছিলো। তো সবকিছু আজকে তোমাদেরকে ভিডিওটাতে আমি বলবো। এই হচ্ছে শ্যামলী পরিবহন, এই বাসে করেই আমার ফ্রেন্ড চলে গেছিলো হচ্ছে মহাকুম্ভের উদ্দেশ্যে, অর্থাৎ প্রয়াগরাজে। আর এইখানে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যেতে যেতে যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু শেয়ার করেছে। রাস্তাগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। এগুলো হাইওয়ে দিয়েই গেছিল বাস যেহেতু। আর ট্রেন রুটে যাওয়াটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট এই টাইমে, তোমরা জানোই কি ঘটনা ঘটছে, সেই জন্য কিন্তু সে বাস রুটেই চলে গেছিলো। এই শ্যামলী পরিবহনে যাওয়ার সময় সে কিন্তু সিটারে গেছিল। সিটারের ভাড়া নিয়েছিল 2999 আর প্লাস জিএসটি। আর যদি তোমরা স্লিপার নিতে চাও তাহলে কিন্তু ভাড়া হয়ে যাবে সেই ক্ষেত্রে 4399 সামথিং প্লাস জিএসটি। বাসটি রওনা দিয়েছিল কিন্তু আমাদের কলকাতা স্প্ল্যানেড এরিয়া থেকে। তোমরা জানোই যে কোনো দূরপাল্লার বাস কিন্তু ওখান থেকেই ছাড়ে সবসময়। এরকম ভাবেই সে বাসে করে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিল বাস স্ট্যান্ড। এই হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এখান থেকে আবার কিন্তু গাড়ি করে ওরা চলে গেছিল হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে সামনে যেটা দেখতে পেলে, এটা হচ্ছে সরস্বতী দ্বার। এই দ্বারটা ক্রস করেই কিন্তু ওরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিয়েছিল। আর এই মাঝপথে একটা ব্রিজের মতন এরিয়া পড়েছিল, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপরে কিন্তু ওরা চলে গেছিল হোটেলে। এই হচ্ছে টোটাল হোটেল রুম। এটা কিন্তু প্রয়াগরাজ থেকে বেশ অনেকটাই ডিস্টেন্সে ছিল। আর এখানে কিন্তু আমার ফ্রেন্ড সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিল দেখতে আশপাশটা ঘুরে। বাট আশপাশে কিন্তু প্রচন্ডই মানুষের ভিড় ছিল, প্রচন্ডই ক্রাউড ছিল। যেহেতু আমার ফ্রেন্ড শিবরাত্রি কয়েকদিন আগেই গেছিল, সেজন্য কিন্তু ভিড়ের পরিমাণটাও বেশ অনেকটাই ছিল। চারিপাশে দেখতে পাচ্ছ ব্যারিকেড করা, প্রচুর পুলিশ দেওয়া ছিল। যেদিন গেছিল তার পরের দিন সকালবেলায় কিন্তু আমার ফ্রেন্ড চলে গেছিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। ভোর 4টের সময় সে বেরিয়েছিল। সামনে যে দ্বারটা দেখতে পেলে, এটা কিন্তু মহাকুম্ভের মেন দ্বার। এরপর যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধীরে ধীরে মহাকুম্ভের দিকেই এগাচ্ছে। যেতে যেতে কিন্তু আরও একটা দ্বার পরে, এটা হচ্ছে 14 রত্ন কথা দ্বার। এরপরেই কিন্তু আসল সঙ্গম দ্বার দেখতে পাচ্ছ। এই সঙ্গম দ্বারের পেছনেই কিন্তু রয়েছে সঙ্গম, মানে যেখানে অ্যাকচুয়ালি সবাই স্নান করতে যায়। দেখতে পাচ্ছ মানুষের ভিড়ের পরিমাণ প্রচণ্ড, মানুষের ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে ধীরে ধীরে চলতে চলতে কিন্তু সে পৌঁছে গেছিল সঙ্গমের কাছে, কারণ যেটা হচ্ছে মেন জায়গা যেখানে কিন্তু মানুষ পুণ্য স্নান করার জন্য আসে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সঙ্গমের পরিবেশটা দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ কিন্তু এইখানে পুণ্য স্নান করতে আসে, পুণ্যার্থীরা। দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল দূরের অংশগুলোও দেখাচ্ছি। দূরে কিন্তু অনেক মানুষ বোটে করেও ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ দূরে, একদম দূরের অংশগুলো। আর এই হচ্ছে মেন জায়গা যেখানে কিন্তু মানুষ ডুব দিয়ে পুণ্য স্নান করছে। আর তারপরে স্নান করার পর কিন্তু দেখতে পাচ্ছ মানুষ প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ কিন্তু গেছিল। অ্যাকচুয়ালি এখনও ভিড় চলছে, কারণ মহাশিবরাত্রিতে কিন্তু এই মহাপ্রয়াগরাজ শেষ হয়ে যাবে, মহাকুম্ভ শেষ হয়ে যাবে, যেটা আবার 144 বছর পর কিন্তু আমরা সবাই দেখতে পাবো। তো স্নান করার পর কিন্তু সে আবার সব কিছু দৃশ্য দেখে, এখানে সবে কিন্তু ভোরটা হচ্ছে। ভীষণ ভাল লাগছিল এই টাইমটায় দেখতে, মানে আমি দেখেও নিজে খুব মুগ্ধ। আকাশ দিয়ে পাখিগুলো উড়ে চলে যাচ্ছিল ঝাঁকে। আর এখানে স্নান করার পর কিন্তু সে আবার যাচ্ছিল লেটা হনুমান মন্দির দেখতে, যেটা কিন্তু বড়া হনুমান মন্দিরও বলে অনেকে। এখানে প্রচুর মানুষ কিন্তু স্নান করার পরেই মন্দিরটা দর্শন করে, যেটা কিন্তু লেটে হুয়ে হনুমান মন্দির, মানে যেখানে হনুমান মন্দির কিন্তু শোয়ানো অবস্থায় রয়েছে অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। এই মন্দিরেও কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল, বাট অনেক কষ্ট করে সে লাইন দিয়ে আলটিমেটলি ভিতরে পৌঁছায়। সামনের লাইনটা দেখতে পাচ্ছ কতটা। বাট জানোই কোনো জায়গায় গেলে কিন্তু সেখানে সব কিছু দর্শন না করে আসাটা খুব একটা ভালো কাজ নয়, সেজন্য কিন্তু সে সমস্ত জিনিস দর্শন করে এসেছিল। আর হনুমান মন্দির যেহেতু আমার খুব পছন্দের, সেজন্য আমার ভীষণ ভালো লেগেছিলো। এই হচ্ছে লেটে হুয়ে হনুমানজিকে পুরো ফুলে মোড়ানো রয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু ভেতরে অতটা সে ভিডিও করতে পারিনি বলে এখানে আমি ফটো থ্রুতেই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কিন্তু সে আবার টোটো করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। টোটো যখন যাচ্ছিল তখনও প্রচণ্ড মানুষের ভিড় ছিল। আর এই হচ্ছে রাস্তার পরিবেশ, আলোয় ঝলমল করছে চারিদিক, দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটি পরিবেশ। সত্যি আমি যেতে পারিনি ঠিকই, কিন্তু তোমরা যারা গেছো বা আমার ফ্রেন্ড গেছে, তাদের কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে সে সন্ধ্যেবেলা চলে গেছিলো গঙ্গার পাড়ে লেজার শো দেখতে। এখানে লেজার শোটা তোমরা নিজেরে দেখো। এখানে কিন্তু অনেক কিছু কথা রয়েছে, যেটুকু আমি ছোট ক্লিপিংস পেরেছি সেটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল।
ऐसी मान्यता है कि जो कल्पवासी मोक्ष की अभिलाषा लिए कुंभ पर्व में कल्पवास के नियमों का पालन करते हैं, उन्हें मोक्ष अवश्य ही प्राप्त होता है। तब तक अमृत की 2 बूंदें स्वरभानु के कंठ से उतर चुकी थी, जिसके चलते वो अमरत्व प्राप्त कर चुका था। इस तरह स्वरभानु के कटे हुए सिर के भाग को राहु का नाम मिला और धड़ को केतु के नाम से जाना जाने लगा। माना जाता है कि प्रतिशोध की ज्वाला में ज्वलित राहु एवं केतु सूर्य एवं चंद्रमा पर ग्रहण लगाते हैं। इस प्रकार सूर्य और चंद्र पर ग्रहण लगना राहु और केतु का प्रतिशोध माना जाता है। भगवान विष्णु की ये लीला देख सभी असुर अचंभित हो उठे। इससे पहले कि वे कोई प्रतिक्रिया दे पाते, भगवान विष्णु के वाहन पक्षीराज गरुड़ ने शीघ्रता से अमृत कलश को उठा लिया। में स्थित पातालपुरी मंदिर में एक पवित्र अक्षयवट वृक्ष के पत्तों पर एक बालक के रूप में विश्राम करते हैं। पौराणिक कथाओं के अनुसार अक्षयवट एक शाश्वत वृक्ष है जो भगवान विष्णु का स्थायी निवास है, जहां से वे सृष्टि का पुनः निर्माण करते हैं। में स्थित पातालपुरी मंदिर में एक पवित्र अक्षयवट वृक्ष के पत्तों पर एक बालक के रूप में विश्राम करते हैं। प्राप्त किया था। महादेव के इस प्राचीन मंदिर से अगर थोड़ा आगे चले तो उन्हीं के अंशावतार पवन पुत्र हनुमान जी का मंदिर भी विद्यमान है। एक ऐसा अनूठा मंदिर है जहां हनुमान जी लेटे हुए दिखाई देते हैं। गंगा पार जाने के लिए सहायता प्रदान की थी। श्रृंगवेरपुर से प्रभु श्री राम ऋषि भरद्वाज के आश्रम पहुंचे थे और परम शक्ति मां पार्वती की आराधना करने की अपनी मनोकामना को व्यक्त किया था, जिसके फलस्वरूप आज यहाँ बड़े हनुमान जी का मंदिर विद्यमान है। इस चमत्कार से विस्मयाभिभूत हुए बाबा बाघंबरी ने हनुमान जी की सेवा में अपना जीवन समर्पित कर दिया। লেজার শো দেখার পরে কিন্তু এখানে একটি মেলা বসেছিল, জানোই তোমরা প্রয়াগরাজে মেলা তো বসবেই। সেই মহাকুম্ভ মেলা ঘুরে দেখতে পাচ্ছ সব বড় বড় রাইডও ছিল এখানে, বড় বড় চরকি ছিল, বড় বড় নাগরদোলা ছিল, এখানে ময়ূর ছিল। সব কিছু দেখার পর কিন্তু সে চলে গেছিল রাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ এখানেও কিন্তু রয়েছে একটি রাম মন্দির। দেখতে পাচ্ছ রাম মন্দিরটি কতটা সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আর এই রাম মন্দিরটা কিন্তু সামনে দেখতে পাচ্ছি হনুমানজি রয়েছে, একদম সামনেও কিন্তু আরও অনেকে রয়েছে, আর ভিতরে কিন্তু অবশ্যই রামলালা প্রতিষ্ঠিত রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রামলালার মূর্তি, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে শুধুমাত্র ফটো থ্রুতেই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এরপরে যে মন্দিরটি সে চলে গেছিল সেটি হচ্ছে আলোপ শঙ্করী দেবী শক্তিপীঠ মন্দির, যেখানে কিন্তু আমাদের সতীর দেহের একটি অঙ্গ পড়েছিল, সেই জন্যই এইটিকে কিন্তু সতীপীঠ নামে পরিচিত। তো এই মন্দিরেও কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য শুধুমাত্র তোমাদেরকে ফটোই দেখাতে পাচ্ছি। আর এই হচ্ছে আবার মন্দির ঘুরে বেরিয়ে পড়েছে, পরের দিনে এই মন্দিরটি ঘুরতে গেছিল। এরপরে কিন্তু চলে গেছিলো আরও একটি মন্দিরে, যেটা হচ্ছে নাগবাসুকী মন্দির। এই নাগবাসুকী মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। এই নাগবাসুকী মন্দিরের সামনের অংশে কিন্তু দেখতে পেয়েছো তোমরা রুদ্রাক্ষের শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গগুলি কিন্তু রুদ্রাক্ষ দিয়ে মোড়ানো রয়েছে পুরো। আর এই নাগবাসুকী মন্দিরের সামনের এই দেখো মূর্তিগুলো রয়েছে, যেগুলো এই যে রুদ্রাক্ষে মোড়া শিবলিঙ্গগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্রচুর প্রচুর রুদ্রাক্ষ রয়েছে, প্রায় কোটির উপর রুদ্রাক্ষে কিন্তু এই শিবলিঙ্গগুলিকে ঢাকা দেওয়া রয়েছে।
আর এরপর কিন্তু দেখতে পাচ্ছ আবারও সরস্বতী দ্বার, কারণ এই মন্দিরটি দেখে কিন্তু সে আবার ব্যাক করেছিল বাড়ির উদ্দেশ্যে। আর আসার সময় কিন্তু সে ইজি রাইড বলে যে বাস পরিবহন রয়েছে সেই বাসে করে কিন্তু ফিরেছিল। এই ছিল সম্পূর্ণ মহাকুম্ভের জার্নি, যেটুকু পেরেছি তোমাদেরকে ছোট্টভাবে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।